স্বাগতম আজকের এই নতুন বিশ্লেষণে। আজকে আমরা বেশ ইন্টারেস্টিং আর একই সাথে দারুণ জটিল একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। একটা মূল সোর্স টেক্সট ধরে আমরা বোঝার চেষ্টা করব এই যে বিভিন্ন আদর্শিক দল, গোয়েন্দা সংস্থা আর রাজনীতির যে ম্যানেজমেন্ট, এগুলোর ভেতরের সমীকরণটা আসলে কতটা পেঁচানো। চলুন সরাসরি শুরু করা যাক। আচ্ছা, একটা অদ্ভুত ব্যাপার কি কখনো খেয়াল করার মতো নয়? ধরুন দুটো দল আদর্শগতভাবে প্রায় একই রকম, কিন্তু দেখা যায় সম্পূর্ণ বিপরীত আদর্শের মানুষদের চেয়ে তারা একে অপরকেই অনেক বড় হুমকি হিসেবে ভাবছে। মানে সেকুলার বা সম্পূর্ণ ভিন্ন মতাদর্শীদের বাদ দিয়ে তারা নিজেদের মধ্যেই সবচেয়ে বেশি সংঘাতে জড়াচ্ছে। কেন এমনটা হয়? এটাই কিন্তু আজকের আলোচনার মূল প্যারাডক্স বা ধাঁধা। আর এই ধাঁধার উত্তরটাই আমরা আজ খুঁজব। তো আজকের এই আলোচনাটাকে মূলত 5টা ধাপে সাজানো হয়েছে। 1. মার্কেট শেয়ার প্যারাডক্স। 2. ইন্টেলিজেন্স ও সূক্ষ্মতা। 3. আঞ্চলিক ফল্ট লাইন। 4. ম্যাক্রো বনাম মাইক্রো ম্যানেজমেন্ট। আর সবশেষে 5 নম্বর হল চূড়ান্ত রাজনৈতিক প্যারাডক্স। ঠিক আছে, চলুন প্রথম ধাপ দিয়ে শুরু করা যাক। মার্কেট শেয়ার প্যারাডক্স। সোর্স টেক্সট এখানে একটা দারুণ পারিবারিক আর অর্থনৈতিক উপমা ব্যবহার করেছে। ব্যাপারটা অনেকটা পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে মারামারি করার মতো। ধরুন একটা আদর্শিক গোষ্ঠী যখন নতুন করে আর বিস্তার লাভ করতে পারে না, মানে তাদের এক্সপ্যানশন যখন থেমে যায়, তখন তারা একটা নির্দিষ্ট গণ্ডির ভেতর আটকে পড়ে। আর ঠিক তখনই তাদের নজরটা বাইরের বদলে ভেতরের দিকে ঘুরে যায়। সেই সীমাবদ্ধ মার্কেট শেয়ার বা প্রভাব বিস্তারের জায়গাটা নিয়েই তখন শুরু হয় নিজেদের মধ্যে রেষারেষি আর চরম সন্দেহ। এখন প্রশ্ন আসতে পারে, তারা বাইরের সেকুলার বা সম্পূর্ণ ভিন্ন মতাদর্শের মানুষদের সাথে এতটা তর্কে কেন জড়ায় না? এর একদম সোজা উত্তর হল সূক্ষ্মতা বা ডিটেইলিং। একটা দল নিজেদের আদর্শের একদম খুঁটিনাটি বা সূক্ষ্ম ডাইনামিক্সগুলো যতটা গভীরভাবে বোঝে, বাইরের কারো পক্ষে কিন্তু সেটা ততটা বোঝা সম্ভব নয়। আর যেহেতু বাইরের মানুষ এই সূক্ষ্ম ব্যাপারগুলো ধরতে পারে না, তাই তাদের সাথে সব নিয়ে খুব একটা এঙ্গেজমেন্টও হয় না। অর্থাৎ এই গভীর সূক্ষ্মতা সম্পর্কে জানাশোনাটাই আসলে নিজেদের মধ্যে আরও গভীর সংঘাতের জন্ম দিচ্ছে। এবার চলুন আরেকটু গভীরে যাই আমাদের দ্বিতীয় পয়েন্টে, ইন্টেলিজেন্স এবং আদর্শিক সূক্ষ্মতা। সোর্স টেক্সটে সিআইএ আর আইএসআই এর কাজের ধরনের একটা দারুণ তুলনামূলক বিশ্লেষণ টানা হয়েছে। বলা হচ্ছে সিআইএর চেয়ে আইএসআই জিহাদি সার্কেলের অভ্যন্তরীণ পালসটা অনেক ভালো বোঝে। সিআইএ যদি একা কোনো ন্যারেটিভ বা প্রোপাগান্ডা বানাতে যায়, সেটা খুব একটা নিখুঁত হয় না। মানুষ খুব সহজেই বুঝে ফেলে যে এটা জাস্ট একটা কসমেটিক প্রোপাগান্ডা, এবং খুব সহজেই সেটা ডিবাঙ্ক করা যায়। কিন্তু আইএসআই এর তৈরি করা ন্যারেটিভ হয় অনেক বেশি সূক্ষ্ম। তবে এখানে সবচেয়ে মজার বিষয়টা কি, এত কিছুর পরও একদম গভীরতম অভ্যন্তরীণ ডায়নামিক্সগুলো ধরতে আইএসআইও কিন্তু পুরোপুরি সফল হয় না। তাহলে এই পারফেক্ট ম্যানিপুলেশনের উপায়টা আসলে কি? টেক্সট বলছে আইএসআই এর মতো সংস্থাগুলোও ঠিক এই জায়গাতেই এসে একটু পিছিয়ে পড়ে। কারণ চূড়ান্ত লেভেলের কাজের জন্য এমন লোক দরকার যারা ওই নির্দিষ্ট কমিউনিটিরই একটা অংশ ছিল একসময়, মানে যাকে বলে ইনসাইডার বা দলছুট ব্যক্তি। এই ইনসাইডাররা ওই দলগুলোর ভেতরের ডাইনামিক্স এত নিখুঁতভাবে বোঝে যে তারা একদম জলের মতো সত্যের সাথে মিথ্যে মিশিয়ে দিতে পারে, যেটা কোনো বাইরের এজেন্সির পক্ষে একা করা কোনোভাবেই সম্ভব না। এবার আসা যাক 3 নম্বর অংশে। আমরা দেখব কিভাবে এই ধারণাগুলো নির্দিষ্ট কিছু অঞ্চলের ক্ষেত্রে কাজ করে, অর্থাৎ আঞ্চলিক ফল্টলাইনগুলোর ব্যবহার। আচ্ছা, আঞ্চলিক বিশ্লেষণে যাওয়ার আগে কয়েকটা টার্ম একটু পরিষ্কার হওয়া দরকার। সালাফি, হানাফি বা আশারি, মাতুরিদি, এগুলো আসলে ইসলামী দলগুলোর ভেতরের একদম রুট লেভেলের তাত্ত্বিক আর পদ্ধতিগত ফল্ট লাইন বা বিভেদের জায়গা। এই যে সূক্ষ্ম তাত্ত্বিক পার্থক্যগুলো রয়েছে, ঠিক এই জায়গাটাতেই ইন্টেলিজেন্স এজেন্সিগুলো আঘাত করে ফাটল ধরানোর চেষ্টা করে। সোর্স অনুযায়ী আফগানিস্তানে আইএসআই এই সালাফি হানাফি দ্বন্দ্ব উস্কে দেওয়ার চেষ্টা করেছিল। তারা জানত ওখানে একটা ফল্ট লাইন আছে, কিন্তু শেষমেশ খুব একটা সুবিধা করতে পারেনি। কারণ আফগানিস্তানের ইমারাতের চেইন অফ কমান্ড ছিল অত্যন্ত শক্তিশালী। এই চেইন অফ কমান্ড বাইরের হস্তক্ষেপকে একদম সারফেস লেভেলে আটকে দিয়েছিল। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে টেক্সটের চিত্রটা একদম উল্টো। এখানে চেইন অফ কমান্ডের অভাব, স্ট্রাকচারাল দুর্বলতা আর দলগুলোর মধ্যে পারস্পরিক সন্দেহ এতই তীব্র যে এই একই ফল্ট লাইনগুলোকে এখানে খুব সহজেই কাজে লাগানো বা এক্সপ্লয়েট করা সম্ভব।
তো এই দুর্বলতাগুলো কিভাবে মাঠ পর্যায়ে রাজনৈতিক সমীকরণের রূপ নেয় সেটাই আমরা দেখব ৪ নম্বর পর্বে ম্যাক্রো বনাম মাইক্রো ম্যানেজমেন্ট। এই সমীকরণটা বুঝতে হলে আমাদের আকিদা মানহাজ ব্যাপারটা একটু বুঝতে হবে। এটা মূলত কোনো ইসলামী দলের একদম কোর বিলিফ বা মৌলিক বিশ্বাস আর তাদের কাজ করার পদ্ধতি। সোর্সটেক্স বলছে এই দলগুলোর ভেতর সবসময় একটা অস্তিত্বের সংকট কাজ করে। তারা ভয় পায় যে যদি তাদেরই প্রতিদ্বন্দ্বী অন্য কোনো ইসলামী গোষ্ঠী ক্ষমতায় চলে আসে তাহলে তারা তাদের এই সুনির্দিষ্ট আকিদা বা মানহাজকে ভেতর থেকে কলুষিত করে ফেলবে। আর এখান থেকেই সোর্সের একটা দারুণ সারপ্রাইজিং উপসংহার বেরিয়ে আসে। ঐতিহ্যবাহী ধর্মীয় দলগুলো কেন তাদের প্রতিদ্বন্দ্বী ইসলামপন্থী দলের চেয়ে সেকুলার দলগুলোকে অনেক সময় বেশি প্রেফার করে। টেক্সট বলছে সেকুলার দলগুলো যেমন ধরুন বিএনপি বা লীগ, তারা এই ইসলামপন্থীদের অভ্যন্তরীণ সূক্ষ্ম বিষয়গুলো অতটা বোঝেই না, তাই তারা সেখানে নাক গলায় না বা মাইক্রো ম্যানেজ করতে যায় না। তারা জাস্ট ওপর থেকে ম্যাক্রো ম্যানেজ করে। ফলে ধর্মীয় দলগুলো নিজেদের তাত্ত্বিক জায়গায় একটা স্বাধীনতা পায়। কিন্তু এর উল্টো দিকে কোনো ইসলামপন্থী দল ক্ষমতায় এলে তারা মাইক্রো ম্যানেজ করার চেষ্টা করবেই, আর তখনই অন্যান্য দলের নিজস্ব আকিদা মানহাজ সরাসরি হুমকির মুখে পড়ে যায়। আর এর ফলাফলটা হয় মারাত্মক। দলগুলো মাইক্রো লেভেলে নিজেদের অস্তিত্ব হারানোর ভয়ে এতটাই আচ্ছন্ন থাকে আর একে অপরের বিরুদ্ধে প্রোপাগান্ডা নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে সেকুলার সিস্টেমের ভুলগুলো ধরিয়ে দেওয়া বা তাদের যথাযথ সমালোচনা করার মতো সক্ষমতা বা সময় কোনোটি তাদের আর থাকে না। সহজ কথায় এই ভেতরের ভয়টাই তাদের বাইরের সমালোচনা করার ক্ষমতাকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দেয়। আর এটাই আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের ব্যাখ্যার একদম শেষ পর্বে, চূড়ান্ত রাজনৈতিক প্যারাডক্স। চলুন পুরো চিত্রটা একটু দূর থেকে দেখি। সোর্সের এই লজিক্যাল সিকোয়েন্সটা একটু ধাপে ধাপে ভেঙে দেখা যাক। প্রথমত, দলগুলো অন্য প্রতিদ্বন্দ্বীদের মাইক্রো ম্যানেজমেন্ট এড়াতে সেকুলার সিস্টেমকে সমর্থন করছে। দ্বিতীয়ত, আমরা একটু আগেই দেখলাম এই সেকুলার সিস্টেমগুলোর নিজস্ব কোনো সূক্ষ্ম জ্ঞান নেই যে তারা একা একাই ধর্মীয় দলগুলোকে কন্ট্রোল করবে। তাহলে তৃতীয় ধাপে গিয়ে কি হচ্ছে? যখনই প্রয়োজন পড়ছে তখনই সেকুলার সিস্টেম ঠিকই ওইসব ইনসাইডার বা দলছুট লোকদের ভাড়া করছে যারা তাদের হয়ে এই দলগুলোকে ভেতর থেকে মাইক্রো ম্যানেজ করতে পারে। তার মানে যে ভয়টা এড়ানোর চেষ্টা করা হচ্ছিল সেই বিপদের চক্রটা কিন্তু থেকেই যাচ্ছে। আর এটাই হচ্ছে এই সোর্স টেক্সটের সবচেয়ে শক্তিশালী আর চূড়ান্ত টেকঅ্যাওয়ে বা উপসংহার। দলগুলো মনে করছে তারা সেকুলার সিস্টেমের অধীনে বেশ নিরাপদে আছে, কিন্তু এটা আসলে পুরোটাই একটা বিভ্রম। কারণ ওই সেকুলার সিস্টেম শেষমেশ ঘুরে ফিরে সেই ইনসাইডারদের দিয়েই মাইক্রো ম্যানেজমেন্টের কাজটা হাসিল করে নিচ্ছে। তাই সোর্স টেক্সট একদম স্পষ্ট করে বলছে এই সেকুলার সিস্টেমকে ক্ষমতায়ন করে দিন শেষে লাভের লাভ আসলে কিছুই হয় না। আজকের এই বিশ্লেষণটা আমরা একটা প্রশ্ন দিয়ে শেষ করছি। এই যে একে অপরকে ভয় পেয়ে সেকুলার সিস্টেমের কাছে আশ্রয় নেওয়া আর শেষ পর্যন্ত সেই সেকুলারদেরই আবার ইনসাইডারদের ব্যবহার করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, এই পুরো স্ট্র্যাটেজিক চক্রটা কি আসলে কোনো সমাধান দিচ্ছে, নাকি সেকুলারদের ক্ষমতায়ন করার মানে হল নিজেদের এই অস্তিত্বের সংকটটাকে শুধু ভিন্ন একটা মোড়কে আবারও ফিরে আনা? বিষয়টা সত্যিই ভাবনার উদ্রেক করে। আজকের বিশ্লেষণ এখানেই শেষ হচ্ছে।